আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেতা বা কর্মী হিসেবে বিএনপির কাউকে জেলে পাঠানো হয়নি, তাদের অপরাধ বিবেচনা করে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী নিজস্ব ব্যবস্থায় আইনের আওতায় এনেছে। এই খবর নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং প্রধান সমন্বয়কারী রাষ্ট্র সংস্কার আন্দোলন। যুক্ত হবেন মোহাম্মদ বিপ্লব হাসান, কুড়িগ্রাম 4-এর সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের আছেন সৈয়দ ইশতিয়াক রেজা এবং মাসুদ কামাল। ওবায়দুল কাদেরের বক্তব্যটি শুনে আসি। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠায়নি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা। আজকে ফিলিস্তিনি এই মজলুম জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। হাসনাত কাইয়ুম, আপনার মন্তব্য জানতে চাই দুটি বক্তব্য প্রসঙ্গেই। আপনাকে ধন্যবাদ। কিন্তু প্রথমত হচ্ছে যে বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি এটা করার জন্য কাউকে জেলে পাঠানোর মতো আইনগত অবস্থা এখনো বাংলাদেশে নাই। ওবায়দুল কাদের সাহেবরা যদি এরকম আইন করেন যে বিএনপি করার জন্য কাউকে জেলে পাঠানো যাবে, কিংবা জাতীয় পার্টি কিংবা আসলে আওয়ামী লীগ এগুলি এই রাজনৈতিক দলগুলির করার জন্য কাউকে জেলে পাঠানো যাবে, তাইলে আসলে তার কথাটা প্রাসঙ্গিক। আর না হয় যেটার আইন নেয় যে কারণে কাউকে জেলে পাঠানো যায়। ওবায়দুল কাদের সাহেবরা যখন জেলে ছিলেন তাদেরকেও কেউ আওয়ামী লীগের কারণে জেলে পাঠায়নি। তখনও এরকমই কোনো না কোনো একটা অভিযোগ করা হচ্ছে, যেগুলি হচ্ছে কোনো না কোনোভাবে পেনাল কোড, কোনো না কোনোভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, কোনো না কোনো একটা অপরাধ হিসাবে আসলে যেগুলিকে চিহ্নিত করা হয়। অতএব এগুলি রাজনৈতিক আলাপ, এক ধরনের বাতুলতা। আওয়ামী লীগের সেক্রেটারির কাছ থেকে এটা না আসা ভালো। জি, আরেকটি প্রসঙ্গে আপনার মন্তব্য নিব। তার আগে বিপ্লব হাসান, এই বক্তব্যগুলো প্রতিদিনের যে রাজনৈতিক আলাপ, সভা সমাবেশ, সাংবাদিকদের সাথে কথা বলা, এটি খুব জরুরি কিনা, যেটি হাসনাত কাইয়ুম বললেন যে এই বক্তব্য না আসাই ভালো। আপনারা এই বক্তব্যগুলোকে কিভাবে দেখেন বিপ্লব হাসান? আসলে এটা আমি দলীয় একটা ব্যাপার, সেখান থেকে যে সময়ে এসে কথা বলতে সময়টাকে বিবেচনায় নিতে হবে। আপনার একটা যদি পক্ষ কিছু কার্যকলাপের সাথে যদি তারা থেকে থাকে, তাহলে সাধারণ মানুষের সাথে একটা দল হিসাবে, দলের নেতা হিসাবে সেই সব বিষয়গুলো জানিয়ে দেওয়া বা পরিচয় করে দেওয়া প্রয়োজন আছে, আমি প্রয়োজন মনে করি। সেক্ষেত্রে আওয়ামী লীগের মতো একটা জনবান্ধব দলের কাছে উচিত যে তারা জনগণকে বুঝিয়ে দেওয়া বিএনপির স্ট্যান্ড এবং বিএনপির অ্যাক্টিভিটিস গুলো। যে কারণেই আমার মনে হয় দলীয় আলোচনায় এই কথাগুলো আসতেছে, এবং আসা এটা আমার অস্বাভাবিক কিছু না। আর শুধু যে দলীয় কারণে মামলা মোকদ্দমার কথা সেটা না, দলীয় একটা কর্মী যখন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত হয় তখনই কিন্তু তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রীয় যে আইন ব্যবস্থা, যে বিধিবিধান, তার আলোকে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়। সে যথাযথ মামলা অনুযায়ী যেটা হয় আইনগত ব্যবস্থা সেটাই নেওয়া হয়। কিন্তু তখন আসলে দেখা যায় যে আমাদের যে ব্যবস্থা, প্রচলিত সমাজ ব্যবস্থার কারণে শুধু একজন মানুষকে তখন আমরা ওই দলের সাপোর্টার বলে তার যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলোকে আমরা আড়াল করতে চাই। এই জায়গাগুলোতে আমাদের মনে হয় বের আসা উচিত। আমাদের ভাবনার বিষয়টা আরো বিস্তৃত করতে। আপনার বক্তব্য থাকবেন আপনি। হাসনাত কাইয়ুম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে দফাগুলো আমরা যদি একটু ফিরে দেখার চেষ্টা করি, এই দফাতে আবার জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন একের পর এক অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, রাত পেরোলে পরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে সব মিলিয়ে আপনারা সহসা এই রাষ্ট্র সংস্কারের সুযোগ পাবেন বলে মনে করেন কিনা, এবং সেই পথে আপনাদের কি কৌশল, কি কর্মসূচি, এই জায়গায় একমত হতে পেরেছেন কিনা? দেখুন, আমাদের কাছে যেটা মনে হয়, আমাদের আসলে খুব সহসা পাবো কিনা এটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে এটা বাংলাদেশের জন্য, এমনকি আসলে আওয়ামী লীগের জন্য, যারা এখন দেশ শাসন করছেন, যারা আসলে অন্যান্য রাজনৈতিক দল করে, আমাদের প্রত্যেকের জন্য, যারা আসলে বাংলাদেশকে বিলং করে,
তাদের উচিত হচ্ছে ন্যূনতম অনেকগুলো জায়গা যেগুলিতে আর চলছে না, সেই জায়গাগুলির সংস্কারের কথা ভাবা এবং সবাই মিলে এই সংস্কারের জায়গাটাকে আসলে প্রায়োরিটি বেসিসে একটা ঐকমত্যের ভিত্তিতে শেষ করা। এটা না করা পর্যন্ত আসলে যেই রকমের বিভাজনের মধ্যে আমরা পড়ে আছি, যে রকম এক পক্ষ আরেক পক্ষকে নির্মূল করার চেষ্টার মধ্যে আছি, যেগুলিকে আসলে রাজনীতির নামে চালাচ্ছি, এগুলি আসলে কোনোভাবেই রাজনীতিও হচ্ছে না, জনগণের কোনো কাজে আসছে না। বরং এই যারা আসলে এই রাজনৈতিক দলগুলিকে ব্যবহার করে, এই রাজনৈতিক দলের এই সমস্ত নেতা কর্মীদেরকে ব্যবহার করে, এখানে আপনারা এর আগেও আলোচনা করেছেন, এখানে অনেকবার আলোচনা হয়েছে, যারা আজকে ব্যাংক লুটপাট করছেন, যারা আসলে বাজারের মাধ্যমে সিন্ডিকেটের মাধ্যমে আসলে জনগণের এই দুরবস্থার মধ্যে পকেট কেটে আরো টাকা তুলে নিয়ে যাচ্ছেন, যারা এই সম্পদ পাচার করছেন, তাদেরকে আমরা কোনোভাবেই আসলে নিরস্ত করতে পারবো না। এবং এটা সরকার জানে যে তারা প্রতিদিন আদেশ নির্দেশ দিতে পারে, প্রধানমন্ত্রী অনেক কথা বলতে পারেন, তার কোনোটা আসলে বাস্তবায়িত হবে না। এই কারণ এটা বাস্তবায়িত হওয়ার মতো কোনো আপনি যে ব্যবস্থা নাই। চিত্রটি আঁকলেন হাসনাত কাইয়ুম, সেটি তো আসলে যদি সত্য হয় তাহলে ভয়াবহ। এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনাদের কাছে তো জনগণের প্রত্যাশা যে আপনারা তাদেরকে উদ্ধার করবেন এই সংকট থেকে। ফলে কেন কোনো মানে রূপরেখা আন্দোলনের যে সেটি পরিষ্কার করা যাচ্ছে না যদি এতই ঘনীভূত হয় সংকট? না, রূপরেখা পরিষ্কার স্পষ্ট করা যাচ্ছে না, বিষয়টি এরকম না। এগুলো তো ধরেন বিভিন্ন রাজনৈতিক দল থাকে একটা দেশের মধ্যে, এক একটা মুহূর্তে এসে ধরেন অনেকগুলো রাজনৈতিক দল কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছে। আমাদের এখানে এইটা ধরেন 90 সালে যে ঘটনা ঘটলো তখন এরকম এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছিল। তার আগে আমরা 68-69 আমরা দেখেছি, 70 দেখেছি। এরকম পরিস্থিতিটা খুব ঘন ঘন হয় এরকম না, কিন্তু বাংলাদেশ আজকে যে অবস্থার মধ্যে আছে, আমার ধারণা যে আমরা এটা স্বীকার করি, মানে প্রকাশ্যে এসে আমরা হয়তো বলবো না, কিন্তু আমরা ভেতরে উপলব্ধি করি। কিন্তু পরিস্থিতি হয়েছে এরকম যে আমাদের নিজেদের মধ্যে এত তিক্ত অভিজ্ঞতা আছে, আমরা পরস্পরকে খুন করতে গেছি, ধ্বংস করতে গেছি, আমরা খুন করেছি, সপরিবারে হত্যা করেছি, এরকম আসলে লম্বা তালিকা। ফলে আপনাদের মতো রাজনৈতিক দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার কারণে একটা জায়গায় ঐকমত্যের জায়গায় আসা কিংবা পরস্পরকে বিশ্বাসের মধ্যে নেয়, আস্থার মধ্যে। নির্বাচনের আগে কেন যেন মনে হচ্ছিল আপনাদের কথাবার্তায় যে আপনারা এই জাতিকে খুব সহসা উদ্ধার করার একটা প্রক্রিয়ার মধ্যে আছেন। সেই জন্যই জানতে চেয়েছিলাম যে আন্দোলন কৌশল কোনো টাইমলাইন আছে কিনা। মাসুদ কামাল সময় শেষ করে এনেছি, আবার শুনবো নিশ্চয়ই আপনাকে। মাসুদ কামাল শেষ মন্তব্য করবেন আন্দোলন প্রসঙ্গে। আমি ওবায়দুল কাদের সাহেবের যে কথাটা শুনলাম, যে উনি বললেন যে কি কারণে আমরা জেলে পাঠিয়েছি। উনি জেলে পাঠানোর কে রে ভাই? উনি তো একজন মন্ত্রী না, উনি একটা পলিটিক্যাল পার্টির লিডার। উনি জেলে পাঠাবেন কি করে? জেলে তো পাঠাবে আদালত, জেলে পাঠাবে মানে পুলিশ, বিচার ব্যবস্থা। উনি তো কেউ না, উনি তো পলিটিক্যাল লিডার। তার মানে উনি যখন এইগুলো কথাগুলি বলেন তখন কি জানেন, এগুলো আসলে ভাবতে ভাবতে ওনারা অভ্যস্ত হয়ে গেছেন। উনি মনে করেন যে এটাই স্বাভাবিক, আমি তো জেলে পাঠাই, আসলে তো ওনারাই পাঠান, কাজে ওনারা এটা বলেন। আর হাসনাত কাইয়ুম সাহেব তো স্পষ্টই বললেন যে কিভাবে জেলে যাওয়া হয়, এটা তো ওনারা নিজেরাও জেলে গিয়েছেন। আমরা তো জানি, দেখেন একটা দল বিএনপি না, বিএনপি দলে এমন কোনো লিডার পাবেন না যার বিরুদ্ধে এই ধরনের ফৌজদারি মামলা নাই। একটা দলের সবাই সন্ত্রাসী, একটা দলের সবাই কি এরকম ভাবে অপরাধী, কিন্তু এটা অপরাধী একটা সন্ত্রাসী দল হিসেবে তো বিএনপিকে ঘোষণা করে হয় যে এই দলের সবাই অপরাধী, সবার নামে মামলা আছে। ভাই আসলে কি হচ্ছে দেশে, এটা এই দেশের মানুষ কিন্তু ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে সিদ্ধান্ত নেয় না। দেশের মানুষ জানে আসলে কি হচ্ছে। আমার পাশের বাড়িতে একজন আওয়ামী লীগের লোক আছে, আরেক পাশের বাড়িতে একজন বিএনপির লোক আছে। ভাই দেশটা তো ছোট, আমরা কি ভিন দেশ থেকে আসছি যে আমরা কিছু জানি না, উনি যা বলবেন আমি তাই বিশ্বাস করবো, তাই আমাকে শুনতে হবে? আমি জানি না পাশের বাড়ির বিএনপি ছেলেটাকে কিভাবে দৌড়ের উপর থাকতে হয়, কেন থাকতে হয়, তার ভিতরে যে মামলাগুলি আছে সেই মামলাগুলি সত্য মিথ্যা আমরা কি জানি না? দেখেন এই যে অনুষ্ঠানটা হচ্ছে, আপনি আমার কথা বাদ দেন, আমার কথা বাদ দেন, ধরে নেন বায়াস লোক, এই অনুষ্ঠানগুলো লোকজন দেখতেছে রে ভাই। যারা দেখতেছে তারা কি এই দেশের নাগরিক না? তারা কি জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা? জানে না, বুঝে না? আমরা কি এই দেশে অন্য রাজনৈতিক দল দেখিনি এর আগে?
দেখছি তো রে ভাই। তো সেগুলোর সঙ্গে মিলিয়ে নেন, মানে একদম কথা মানা রাজনীতি এইভাবে করলে না হয় না। এটা এটা মানুষ দেখেন, আমি আবারও বলি, একদিন এই দেশে ওবায়দুল কাদের সাহেব থাকবেন না, এই দেশে শেখ হাসিনাও থাকবেন না, খালেদা জিয়া থাকবেন না, তারেক রহমান থাকবেন না, কিন্তু এই দেশটা থেকে যাবে। এই দেশের মানুষ একদিন এগুলো নিয়ে আলোচনা করবে, এগুলো নিয়ে কথা হবে, ইতিহাসে এগুলো অংশ হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। পরবর্তী জেনারেশন আমাদের কিভাবে মূল্যায়ন করবে জি মাসুদ কামাল, ভাবতে হবে ভাই। জি সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার মন্তব্য শুনে আলাপ শেষ করব। না, খুবই আমাদের রাজনীতি আসলে যে জায়গায় আছে এটা তো অত্যন্ত দুঃখজনক জায়গা আছে, এবং আমরা রাজনৈতিক মামলার ইতিহাস জানি যে কিভাবে রাজনৈতিক মামলাগুলো হয়, এগুলোর কতটা সত্যতা থাকে, কতটা মিথ্যা থাকে। 91 সাল থেকে 96 পর্যন্ত আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তখন 60,000 মামলা, 60,000 মামলা হচ্ছে। আবার বিএনপি যখন অপোজিশনে গেল, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হচ্ছে। বাংলাদেশে এই রাজনৈতিক মামলাগুলো রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তারা এনজয় করে, যখন বিরোধী দলে থাকে তখন তারা এটা বিপাকে পড়ে। আমি হাসনাত কারিম ভাইয়ের সাথে একমত। একটা কোথাও তো রাষ্ট্রটার একটা গঠন জায়গায় সমালোচনা করার জায়গা তৈরি করতে হবে, সংস্কারের জায়গা তৈরি করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামোটা পুরোপুরি যে আমলাতান্ত্রিক হয়ে রাজনৈতিক নেতৃত্বের বাইরে চলে যাচ্ছে, আমার বাজেটের পরিচালন ব্যয় যে 50% হয়ে যাচ্ছে, এই আলোচনাগুলো কোথাও নাই, এবং এটি জনগণের হাতছাড়া হয়ে যাচ্ছে রাষ্ট্র কাঠামোটা। এই আলোচনাটা হওয়ার দরকার। অনেক ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা। আজকের মতো শেষ করতে হচ্ছে। মাসুদ কামাল আপনাকে ধন্যবাদ, বিপ্লব হাসান ধন্যবাদ, কৃতজ্ঞতা, হাসনাত কাইয়ুম সকলকে ধন্যবাদ। আগামীকাল দেখা হবে একই সময়ে। থাকুন ৭১-এ। শুভরাত্রি।